হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি মেজর 3 এর পার্ট থেকে যে তোমাদের তৃতীয় বিষয়বস্তু রয়েছে অর্থাৎ বাংলা উপভাষা সংক্রান্ত যে আলোচনা রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের দিন তোমাদের সামনে আমি ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে বাংলা ভাষার উদ্ভব হয়েছিল সেটা বুঝিয়েছিলাম এবং তার পরবর্তী ক্লাসও আমি তোমাদের দিয়েছি, দ্বিতীয় ক্লাস। তো আজকে আমার তৃতীয় ক্লাস। এখানে তোমাদের জানতে হবে যে বাংলা উপভাষা সংক্রান্ত কি কি বিষয় তোমাদের জানা উচিত সেগুলো আজ তোমাদের খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো এবং তার বিস্তারিত আলোচনা করব। তার আগে একবার বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। এখনো যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা সত্বর যোগাযোগ করো এবং আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরেকটি নম্বর রয়েছে 7076398606। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর এবং সমস্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষকরা রয়েছে তোমাদেরকে পড়ানোর জন্য। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে এবং আমাদের এই কোর্সটি কিন্তু 6 মাসের কোর্স এবং যারা যুক্ত হতে চাইছো অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত জেনে নাও যে তোমাদের কোর্স ফিস কত রয়েছে এবং কি কি সুবিধা তোমরা পাবে সবটাই তোমরা জেনে নেবে। তাহলে দেখো, আজ আমার আলোচনার বিষয় উপভাষা। আগে আমাদের জানতে হবে যে উপভাষা জিনিসটা কি। দেখো, ভাষা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে ভাষা কি। ভাষা হলো মনের ভাব প্রকাশ করার জন্য ধ্বনিযুক্ত একটি সমষ্টি, যেগুলো আমরা নিজের মনের ভাষাকে সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য বাক্যে পদ হিসেবে ব্যবহার করি এবং সেটিকেই বলা হয় ভাষা। এবার দেখো, উপভাষা কি। ভাষা সম্প্রদায় থেকেই কিন্তু উপভাষার সৃষ্টি। আমাদের ভাষা সম্প্রদায়ের মধ্যে অঞ্চল ভেদে বা দল ভেদে যে একটা ভাষা ছাদ থাকে বা ভাষা ছাদ তৈরি হয় সেটাকেই কিন্তু উপভাষা বলা হয়। এবং ভাষাকে যদি আমরা জননী বলে থাকি তাহলে উপভাষাকে আমরা বলবো সন্তান। ঠিক আছে, মা সন্তানের যেরকম সম্পর্ক ঠিক সেরকম। তাহলে দেখো, উপভাষা কিন্তু ভাষা থেকেই সৃষ্টি হচ্ছে। ভাষার যেরকম একটা আলাদা ব্যাকরণ তত্ত্ব রয়েছে, একটা ব্যাকরণ গ্রন্থ রয়েছে, উপভাষার কিন্তু আলাদা কোনো ব্যাকরণ গ্রন্থ নেই। ভাষা থেকেই কিন্তু উপভাষার সৃষ্টি হয়। ঠিক আছে, এটা মনে করো কি বলতো যে একটা ভাষা গোষ্ঠীর মানুষ যখন যে ভাষায় কথা বলছে তাদের মধ্যে থেকেই ধরে রাখো এই একই ভাষা থেকেই বিভিন্ন ধরনের উপভাষা সৃষ্টি হয়ে যাচ্ছে। কেননা সেইখানে কিছু বৈশিষ্ট্য ধরা পড়ে, যেরকম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, তারপর ধরে রাখো যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ঠিক আছে, তাদের ভাষার মধ্যে থেকেই বৈশিষ্ট্য তুলে ধরে আর কি। এবং ধরে রাখো ব্যুৎপত্তিগত কিছু থাকে, সেগুলো চেঞ্জ হয়ে যায় এবং এই ভাষাগুলো চেঞ্জ হতে 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 বিভিন্ন ধরনের ভাষাছাড় তৈরি হয় এবং সেটাকেই বলা হয় উপভাষা। তাহলে দেখো, উপভাষা আমাদের কটা রয়েছে টোটাল সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের উপভাষা কিন্তু বাংলা উপভাষা টোটাল 5টি উপভাষা রয়েছে আমাদের। দেখো, রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী এবং ঝাড়খণ্ডী, এই 5টা কিন্তু আমাদের উপভাষা। এবার শুধু জানলে তো হবে না যে উপভাষা কয় প্রকার, কি কি, এইটুকু জানলে হবে না। উপভাষা কিছু বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে, প্রত্যেকটা উপভাষার বৈশিষ্ট্য, এই উপভাষাগুলো কোথায় প্রচলিত রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো, তোমাদের সামনে আমি যেটা তুলে ধরছি এখন, একেবারে প্রথম আমাদের বাংলার যে উপভাষা রয়েছে রাঢ়ী উপভাষা, সেটা। রাঢ়ী উপভাষাটা কোন জায়গায় প্রচলিত যদি বলি, এটা হাওড়া, হুগলি, কলকাতা, ঠিক আছে, এবং তোমাদের বীরভূম, এইসব জায়গায় কিন্তু আমাদের রাঢ়ী উপভাষা দেখা যায়। ঠিক আছে, এবং এই উপভাষাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে থাকি। মনে রাখবে, আমরা এই উপভাষাকে বলে থাকি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এবং এই উপভাষার মধ্যে এই উপভাষা কিন্তু একটা উপাধি গ্রহণ করেছে, সেটা হচ্ছে কেন্দ্রীয় উপভাষা। আমরা জানি রাঢ়ী উপভাষাকে কিন্তু কেন্দ্রীয় উপভাষা বলা হয়। এবং এই উপভাষার কিছু বৈশিষ্ট্য আমি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব দুটো বৈশিষ্ট্যই মিলিয়ে বলছি। হ্যাঁ, এখানে রাঢ়ী উপভাষার মধ্যে অভিশ্রুতি, তারপরে তোমাদের ধরে রাখো যে নাসিক্যী ভবন এবং স্বরসঙ্গতি, এই 3টের প্রভাব কিন্তু রাঢ়ী উপভাষায় সম্পূর্ণভাবে পাওয়া যায়। যারা এখনো জানো না যে অভিশ্রুতি কি, অপিনিহিতি কি, স্বরসঙ্গতি কি, নাসিক্যী ভবনী বা কি, এগুলো তোমাদের সিলেবাসে আছে। পরবর্তীতে আমি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ক্লাসগুলো করবে, তাহলে বিষয়বস্তুগুলো আরো ভালো মতো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি কি বললাম, রাঢ়ী উপভাষার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় এটাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং রাঢ়ী উপভাষার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কেন্দ্রীয় উপভাষার একটা উপাধি গ্রহণ করে ফেলেছে অলরেডি। এবং এখানে অভিশ্রুতি, স্বরসঙ্গতি এবং নাসিক্যী ভবনের প্রভাব দেখা যায়। এইটুকু বৈশিষ্ট্য তোমরা আপাতত মনে রাখো, তারপর যখন নোটস দেবো সেখানে তোমরা আরো বিস্তারিতভাবে দেখতে পাবে। এবং এই উপভাষা হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম ইত্যাদি ইত্যাদি জায়গায় প্রচলিত। এবার চলে আসছি বঙ্গালী উপভাষায়। বঙ্গালী উপভাষা দেখো, বঙ্গালী উপভাষাটা কিন্তু আমরা দেখতে
পারি পুরো পূর্ববঙ্গে, যেমন ধরে রাখো রাজশাহী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, এইসব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে বঙ্গালী উপভাষা প্রচলিত। এবার এর কিছু ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো পড়ে আর কি, বঙ্গালী উপভাষার মধ্যে আমরা দেখতে পারি অপিনিহিতির প্রভাব রয়েছে। যেরকম ধরে রাখো কোরিয়া থেকে কইরা, রাখিয়া থেকে রাইখা, এই যে হস্যই আর হস্যুর যে প্রভাবটা, এটা কিন্তু আমরা দেখতে পাই বঙ্গালী উপভাষার মধ্যে রয়েছে। এবং নাসিকি ভবন রয়েছে। তাছাড়াও তালিবর্ষ এবং দন্তস্ব যেখানে উচ্চারিত করি আমরা, সেই জায়গায় ওরা হ উচ্চারণ করে, ঠিক আছে, এটা ভালো মতো মনে রাখবে, তালিবর্ষ দন্তস্বের জায়গায় কিন্তু হ উচ্চারিত হয়। এরপর আমরা দেখতে পারি যে যেসব উচ্চারণে এ রয়েছে সেগুলো এ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেসব শব্দগুলোতে এ ধ্বনি রয়েছে সেই এ ধ্বনিটা এ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এবং এগুলো হচ্ছে আমার চলে গেল বঙ্গালী উপভাষার কিছু বৈশিষ্ট্য। এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো বরেন্দ্রী উপভাষা। বরেন্দ্রী উপভাষা কিন্তু আমরা দেখতে পারি মালদার দিকে, মালদহের দিকে তোমরা বরেন্দ্রী উপভাষার প্রভাব দেখতে পাবে। মালদহ শুধু নয়, মালদহ, রাজশাহী, পাবনা, এইসব জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে বরেন্দ্রী উপভাষার প্রভাব রয়েছে। বরেন্দ্রী উপভাষার মধ্যে এখানে কটা ক্ষয়ে পরিণত হয়, ক ধ্বনি যেটা রয়েছে ব্যঞ্জন ধ্বনি সেটা ক্ষয়ে রূপান্তরিত হবে। এছাড়াও এ ধ্বনি এখানে এ ধ্বনিতে রূপান্তরিত হবে। এছাড়াও আমরা দেখতে পাই যে একটা বিভক্তির প্রভাব লক্ষ্য করা যায়, যেটা অধিকরণ কারকে বেশি দেখতে পেয়েছিলাম আমরা, ত, ঠিক আছে, ত বিভক্তি কিন্তু এখানে আমরা দেখতে পাই যে প্রভাব রয়েছে এখানে। এবং আনুনাসিক স্বরধ্বনির প্রভাব এই উপভাষার মধ্যে একেবারে রয়েছেই। এরপর দেখো আমাদের কামরূপী উপভাষা। কামরূপ উপভাষাটা তোমাদের জলপাইগুড়ি, কোচবিহার, এইসব জায়গায় তোমাদের কামরূপী ভাষা প্রচলিত। এই উপভাষার মধ্যে যেগুলো ও আছে, ও ধ্বনি রয়েছে, স্বরধ্বনি, ও ধ্বনিটা হস্যু ধ্বনিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং ল ধ্বনিটা কিন্তু নয়ে পরিণত হয়ে যাচ্ছে। যেরকম আমরা বলি না লাল, তো লাল থেকে হয়ে গেল নাল, তো লটা ন হয়ে যাচ্ছে কিন্তু, মনে রাখবে। এবং অধ্বনি এখানে আ ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়। এই হলো তোমাদের বৈশিষ্ট্য। এবার দেখো ঝাড়খণ্ডী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষা তোমাদের এখানে যে ক্রিয়াপদ হয়, মানে কাজ, ক্রিয়া মানে কাজ, ক্রিয়াপদের আগে এখানে একটা তোমাদের নাইয়ের প্রভাব লক্ষ্য করা যায়। কিরকম দেখো, ধরে রাখো নাই খাবেক, নাই যাবেক, এরকম ভাষা। নাই খাবেক, নাই যাবেক, এই যে নাই কথাটা, যে ক্রিয়ার আগে কিন্তু নাই কথাটা বসবেই। এটা কিন্তু আমরা দেখতে পাই ঝাড়খণ্ডী উপভাষায়। ঝাড়খণ্ডী উপভাষা মধ্যে ও যে ধ্বনিটি রয়েছে সেটাও কিন্তু অ ধ্বনিতে রূপান্তরিত হয়। যেমন রোগা থেকে রগা, ঠিক আছে, বোকা থেকে বকা, এই যে এই জিনিসগুলো ওটা অয়ে পরিণত হয়ে যায়। এরপর দেখো ক প্রত্যয়ের ব্যবহার এখানে পুরো একেবারে রয়েছে। ক প্রত্যয়ের প্রভাব, যেমন খাবেক, যাবেক, ক ক রয়েছে, ক এর প্রভাব এই ঝাড়খণ্ডী উপভাষায় কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও এই উপভাষাটা আমরা দেখতে পাই মানভূম, সিংভূম, পুরুলিয়া, ধলভূম ইত্যাদি ইত্যাদি জায়গায় আমরা ঝাড়খণ্ডী উপভাষার প্রভাব লক্ষ্য করি। তাহলে দেখো বিষয়বস্তু কিন্তু খুব সহজ, একটুখানি মনে রাখতে হবে বৈশিষ্ট্যগুলো, যে কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোন উপভাষার কোন বৈশিষ্ট্য রয়েছে, কোন উপভাষা কোথায় প্রচলিত, এই সব থেকেই প্রশ্ন আসবে। আমি যা এখানে তোমাদেরকে তুলে ধরলাম যে আলোচনাটা, এই আলোচনার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন হবে। এবং উপভাষা কাকে বলে, সুকুমার সেনের মতে উপভাষার সংজ্ঞা দাও, উপভাষার কিছু বৈশিষ্ট্য লেখো, এই যে এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম থার্ড সেম মেজর বেঙ্গলি ভাষাতত্ত্ব ভাষা বিজ্ঞান থেকে উপভাষা সংক্রান্ত আলোচনা, ঠিক আছে। এর পরের দিন আবার নেক্সট ক্লাস তোমাদের আমি এরপরে যেটা রয়েছে ধ্বনিতত্ত্ব সেটা নিয়ে হাজির হব। তো তোমাদেরকে আবারও বলে রাখি যে আমার ক্লাস যখন করবে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং ক্লাসগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করলে নোটিফিকেশন পাওয়া যাবে না কিন্তু, সেজন্য বলছি আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, অ্যাডমিশন ক্লাস। যারা এখনো যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আমাদের হেল্পলাইন নাম্বার 6295916282 7076398606। 1 তারিখ থেকে সম্পূর্ণ তোমাদের লাইভ ক্লাসও শুরু হচ্ছে, সপ্তাহে 2 দিন করে আমার ক্লাস, ঠিক আছে। অনেকজন ভর্তি হয়ে গেছে, এবার যারা যারা এখনো ভর্তি হওনি খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এবং আমাদের থার্ড সেমের যে গ্রুপ রয়েছে সেখানে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে, এবং এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত সুবিধাগুলো শুনে নাও। তাহলে আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম উপভাষা সংক্রান্ত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আবার পরবর্তী নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।